গল্পের শুরুতে আমরা একটি দুর্দান্ত সমুদ্র সৈকতের পার্টির দৃশ্য দেখতে পাই। চারদিকে সবাই আনন্দ করছে আর পার্টির পরিবেশ এক কথায় অসাধারণ। সেই সময় মিচ নামের এক ছেলে সবার কাছে যায়। সে সবাইকে বলে পার্টিতে যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং কেউ যেন কারো অদ্ভুত ভিডিও বানিয়ে ভাইরাল না করে দেয়। তাই সবাই যেন নিজেদের মোবাইল ফোন একটি ব্যাগে ভরে রাখে। তখনই পার্টির মাঝে তারা খুব অদ্ভুত এবং ঘৃণ্য জিনিস খুঁজে পায়। সেটা দেখে সবাই বেশ অবাক হয় যে এটা আসলে কি, কিন্তু নেশা আর আমোদ প্রমোদে মেতে থাকায় কেউ সেদিকে তেমন একটা গুরুত্ব দেয় না এবং সবাই পার্টিটা দারুণ উপভোগ করতে থাকে। এরপর আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যখন ক্যালির ঘুম ভাঙে। সে নিজেকে মিচের পাশে শোয়া অবস্থায় পায়। সে উঠে বাইরে আসে এবং দেখে যে চারদিক এক ভয়াবহ নীরবতা বিরাজ করছে। বাকি সবাই তখনও গাড়ির ভেতর ঘুমাচ্ছিল। তখনই গাড়িতে ঘুমানো জোনা এবং চান্ডায়ের ঘুম ভেঙে যায়। চান্ডা উঠেই সাথে সাথে জোনাকে চুমু খেতে শুরু করে। এই দৃশ্য দেখে ক্যালির খুব খারাপ লাগে এবং তার গত রাতের কথা মনে পড়তে থাকে। তখনই ক্যালির চোখের সামনেই এক অদ্ভুত ঘটনা ঘটে। বালির ওপর বসে থাকা একটি পাখি হঠাৎ করেই বালির নিচে তলিয়ে যায়। মনে হচ্ছিল যেন বালি তাকে গিলে খেলো। এই ভয়াবহ দৃশ্য দেখে ক্যালি পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে সাথে সাথে মার্শকে চিৎকার করে বালিতে পা দিতে নিষেধ করে, কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মার্শ আগেই বালিতে নেমে পড়েছিল এবং তার পা বালিতে পুরোপুরি আটকে যায়। মার্শকে এভাবে ছটফট করতে দেখে গাড়িতে বসে থাকা ভ্যান্স নামের এক ছেলে কিছু না ভেবেই তাকে সাহায্য করার জন্য দৌড়ে যায়, কিন্তু সেও নিজের ভারসাম্য হারিয়ে বালির ওপর পড়ে যায়। পড়ার সাথে সাথেই সেই ভয়ঙ্কর বালি তাকেও খেতে শুরু করে। এটা দেখে জোনার সাথে সাথে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে যাতে তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় গাড়ি স্টার্ট হয় না। পরিস্থিতির গুরুত্ব বুঝে মিচ তাদের সেখানেই অপেক্ষা করতে বলে যাতে বাইরে থেকে কেউ এসে তাদের উদ্ধার করতে পারে। বালির নিচে আসলে কি আছে তা পরীক্ষা করার জন্য ক্যালি খুব সাবধানে নিজের হাত বালির দিকে বাড়ায়। তখনই সেই দেখে যে বালির ভেতর থেকে অদ্ভুত ধরনের ছোট ছোট সুর বের হয়ে আসছে, যার সাথে সাথে ক্যালিকে ক্ষতি করার চেষ্টা করে। ঠিক সেই সময় ট্র্যাশ ক্যানে আটকে থাকা গিল নামের ছেলেটারও জ্ঞান ফেরে। সে উঠেই সেই ক্যান থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। তাকে নড়াচড়া করতে দেখে সবাই সাথে সাথে তাকে নিষেধ করে। তারা তাকে বোঝায় যে বালির নিচে এমন এক অদ্ভুত দানব আছে যা মানুষকে জ্যান্ত গিলে ফেলছে। তারা তাকে জানায় যে ভ্যান্স আর মাস আগেই সেই বালির শিকার হয়ে মারা গেছে, তাই তোমাকে খুব সাবধানে ওই ক্যানের ভেতরেই থাকতে হবে। কিন্তু গিল ওই ছোট ক্যানে আটকে থাকায় প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিল। তার মনে হচ্ছিল সবাই মিলে তার সাথে কোনো বাজে রসিকতা করছে। গিলের অবস্থা দেখে মিচ তাকে সান্ত্বনা দিয়ে বোঝায় যে তোমাকে মাত্র 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ কিছু লোক আমাদের সাহায্য করার জন্য রওনা দিয়েছে এবং তারা প্রায় চলেই আসছে। এটা শুনে গিল কিছুটা শান্ত হয় এবং অপেক্ষা করতে রাজি হয়। এরপর ক্যালি আড়ালে মিচকে জিজ্ঞেস করে যে তুমি সাহায্যের ব্যাপারে গিলের সাথে এত বড় মিথ্যে কেন বললে। তখন মিচ উত্তর দেয় যে তুমি ভাবতেও পারবে না কোনো আশা ছাড়া একটা ছোট ক্যানে আটকে থাকা কতটা কঠিন। এখন অন্তত ওর কাছে বেঁচে থাকার একটা আশা আছে, যার ভরসায় সে শান্ত হয়ে অপেক্ষা করতে পারবে। এরপর তারা সবাই অনেকক্ষণ ধরে কারো আসার অপেক্ষা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সৈকতে তাদের সাহায্য করার জন্য কেউ আসে না। তারপর ক্যালি সবার কাছে জানতে চায় যে গতরাতে আসলে এমন কি হয়েছিল যার কারণে আজ সকাল থেকে এই বালি মানুষের প্রাণ নিতে শুরু করেছে। তখনই সবার খেয়াল হয় যে তারা ছাড়া পার্টিতে থাকা বাকি সবাই মারা গিয়েছে এবং তারা শুধু এই কারণেই বেঁচে আছে কারণ তারা রাতে ঘুমানোর সময় বালির উপর ছিল না। কেউ ছিল গাড়িতে, আবার কেউ ছিল টেবিলের ওপর। দিন বাড়ার সাথে সাথে রোদের তেজ বেড়ে যায় এবং গরমের কারণে গিলের অবস্থা আরও খারাপ হতে থাকে। ওর কষ্ট দেখে জোনা তাকে নিজের কাছে থাকা সানস্ক্রিন দিয়ে যায়। তখনই ক্যালির নজর সেই অদ্ভুত জিনিসটার উপর পড়ে যা তারা গত রাতে পেয়েছিল। সেই জিনিসটা এখন 2 ভাগে ভেঙে গেছে। ক্যালি এ বিষয়ে সবাইকে জিজ্ঞেস করলে গিল জানায় যে এই অদ্ভুত জিনিসটা সে আর ভ্যান্স গত রাতে খুঁজে পেয়েছিল, কিন্তু তখন এটা ভাঙা ছিল না, আস্ত ছিল। তার কথা শুনে এবং সেই ভাঙা খোসা দেখে সবাই এটা পরিষ্কার বুঝতে পারে যে ওটা আসলে কোনো অদ্ভুত প্রাণীর ডিম ছিল যা এখন ফুটে গিয়েছে। এখন তারা নিশ্চিত হয় যে যা কিছু তাদের উপর আক্রমণ করছে তা ওই ডিম থেকেই বের হয়েছে এবং এখন এই বালির নিচেই লুকিয়ে আছে। এই ভয়ঙ্কর কথা শুনে গিল আরও ভয় পেয়ে যায় এবং আতঙ্কে সবাইকে অনুরোধ করতে থাকে তাকে বের করার জন্য, কিন্তু ক্যালি তাকে শান্ত থাকতে বলে। সে তাকে বোঝায় যে ওই ডিম থেকে বের হওয়া প্রাণীটি গত রাতেই জন্ম নিয়েছে, তাই সেটি আকারে খুব একটা বড় হবে না। এরপর ক্যালি ওই দানবটির আকার পরীক্ষা করার জন্য নিজের কাছে থাকা খাবার বালিতে ছুটতে থাকে। ক্যালিকে এভাবে খাবার নষ্ট করতে দেখে গিল খুব রেগে যায় এবং চিৎকার করে বলে যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর তুমি এভাবে আমাদের খাবার নষ্ট করছো। তখনই গিলের চোখ
চোখের সামনেই সেখানে আরেকটি পাখি আসে এবং সেটিও বালির নিচে তলিয়ে যায়। এটা দেখে গিলের মুখ শুকিয়ে যায় এবং সে ভীষণ ঘাবড়ে যায়। এদিকে মিচ খাবার ছুঁড়ে এটা বুঝে যায় যে বালির নিচে থাকা ওই দানবটি কতটুকু এবং সে কত দূর পর্যন্ত আক্রমণ করতে পারে। এসব দেখে জোনা ওপাশে যাওয়ার একটি পরিকল্পনা করে, যদিও চান্ডা সাথে সাথে মানা করে দেয় এবং বলে যে আমাদের গাড়িতে বসেই সাহায্যের অপেক্ষা করা উচিত, বাইরে বের হওয়া বোকামি হবে। কিন্তু রনি তার কথায় একমত হয় না এবং বলে যে এখন ছুটির সময় চলছে, তাই এই সৈকতে কেউ আমাদের সাহায্য করতে আসবে না। এই কথাটি সেখানে থাকা সবার কাছেই যুক্তিযুক্ত মনে হয়। তাই জোনা একটি স্কেটবোর্ডের সাহায্যে সামনের দিকে এগোতে থাকে। এগোতে গিয়ে সে বুঝতে পারে যে যতক্ষণ তার শরীরের কোনো অংশ সরাসরি বালির সংস্পর্শে না আসছে, ততক্ষণ ওই দানবটি তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কোথাও যেন জোনার মনে ক্যালিকে মিচের সাথে দেখে খুব রাগ আর হিংসে হচ্ছিল। তাই সে এই বিপদের মাঝেও ক্যালিকে এই বিষয়ে প্রশ্ন করতে থাকে। কিন্তু মিচ এই সময়ে এসব ফালতু কথা বলতে মানা করে দেয় এবং বলে যে আমাদের উচিত এখন নিজেদের বিবাদ ভুলে এখান থেকে বের হওয়ার কথা ভাবা। এটা শুনে জোনা তাকেও আজে বাজে কথা শোনাতে থাকে। কিন্তু গিল যখন কাঁদতে কাঁদতে তাকে বোঝায় যে আমি এখানে ব্যথায় মরে যাচ্ছি, তখন জোনা সামনে এগোয় এবং ধীরে ধীরে টেবিল পর্যন্ত পৌঁছে যায়। তখনই হঠাৎ তার স্কেটবোর্ড পিছলে যায়, ফলে জোনা টেবিল আর স্কেটবোর্ডের মাঝে মারাত্মকভাবে আটকে যায়। তখনই বালির ভেতর থেকে অদ্ভুত কিছু রোমশ সুর বের হয়ে জোনার উপর আক্রমণ করে দেয়। এতে সে বেশ আহত হয়, কিন্তু তা সত্ত্বেও জোনা সাহস হারায় না এবং টেবিল পর্যন্ত পৌঁছে যায়। তবে এই সময় সে প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছিল, তাই সবাই তাকে বোঝাতে থাকে যে তোমাকে সাহস রাখতে হবে এবং হার মানা চলবে না। এরপর সে যখন টেবিলের অন্য পাশের বালিতে নামে, সে দেখে যে সেই জায়গাটি পুরোপুরি নিরাপদ। এরপর জোনা কিছুটা স্বস্তি পায় এবং ব্যাগ থেকে একটি কলা বের করে সেটা খাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যথা আর আতঙ্কে তার বমি হয়ে যায়। এরপর সে কোনোভাবে সাহস জোগাড় করে টেবিল পর্যন্ত পৌঁছায় এবং ব্যাগে রাখা পানীয়গুলো এক এক করে সবার মাঝে বিলিয়ে দেয়। কিন্তু যখন সে তার কাছে থাকা শেষ পানীয়টি ক্যালিটে দেওয়ার চেষ্টা করে, তখন জোনার শরীরের গভীর ক্ষতগুলো ফেটে যায়। রক্ত বের হওয়ার কারণে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং সে ওখানেই টেবিলের উপর অচেতন হয়ে পড়ে। এটা দেখে রনি খুব ভয় পেয়ে যায় এবং নিজেই গাড়ির ডিকি খুলে ফোন বের করার সিদ্ধান্ত নেয়। এই সময় সে আবেগপ্রবণ হয়ে চান্ডাকে বলে যে আমি আমার মায়ের জন্য একটি চিঠি লিখেছি, যদি আমি এখান থেকে বেঁচে ফিরতে না পারি তবে তুমি আমার সাথে ওয়াদা করো যে তুমি আমার মাকে ওই চিঠিটি অবশ্যই দেবে। চান্ডা কাঁদতে কাঁদতে এতে রাজি হয়। এরপর গাড়ির ডিকি খুলতেই রনি বুঝতে পারে যে গাড়ির ভেতরে রাখা ফোন সে এত সহজে বের করতে পারবে না, কারণ ডিকির ঢাকনাটি তার পায়ে বাজেভাবে আটকে যাচ্ছে। তাই সে একটি হুকের সাহায্যে ঝুলে আবার ডিকি খোলার চেষ্টা করে, আর সেই চেষ্টায় সফল হয়। কিন্তু ফোন ভরা ব্যাগটা বের করার আগেই সে দেখতে পায় এক বিচ পেট্রোল অফিসারের গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে। গাড়িটা দেখে তার মনোযোগ সরে যায়, ফলে তার পা পিছলে যায় এবং তার হাত ডিকির ভেতরেই আটকে যায়। ঠিক তখনই সেই অফিসার গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। তাকে দেখে সবাই সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তারা তাকে জানায় যে বালুর ভিতরে খুবই বিপজ্জনক কিছু আছে যা মানুষকে খেয়ে ফেলছে, তাই সে যেন গাড়ি থেকে নেমে না আসে। কিন্তু তাদের এই অদ্ভুত কথা শুনে অফিসারের মনে হয় তারা সবাই নেশা করে আজেবাজে কথা বলছে, তাই সে গাড়ি থেকে নেমে এক একে সবাইকে চেক করতে থাকে। তবে তাদের জন্য অবাক করার বিষয় ছিল যে ওই বালি অফিসারের কোনো ক্ষতি করছিল না, কারণ তার পায়ে মোটা বুট জুতো ছিল। এরপর সেই অফিসার গিলের কাছে যায় এবং তাকে ট্রাশ ক্যান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সে এতে পুরোপুরি ব্যর্থ হয়। তাই সে গিলকে বলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, দ্রুতই আমাদের উদ্ধারকারী দল এসে তোমাকে বের করে নেবে। এরপর সে রনির কাছে যায় এবং ডিকিতে তার হাত আটকে থাকা দেখে চান্ডার উপর চিৎকার করে বলতে থাকে যে তুমি তোমার বান্ধবীর সাহায্য করছো না কেন, ওকে এভাবে রেখে দিয়েছো কেন। এই কথায় ক্যালির খুব রাগ হয় এবং সে অফিসারকে বলে তুমি ফালতু কথা বন্ধ করো আর সাথে সাথে তোমার সুপারভাইজারকে কল করে এখানে ডাকো, আমাদের জরুরি কথা আছে। তখন ওই অফিসার রনির হাত বের না করেই ক্যালির কাছে যায় এবং বলে যে আমিই এখানকার ইনচার্জ, যা বলার আমাকে বলো। তখন মিচ তাকে শান্ত করে বোঝায় যে আমরা যা বলছি তা সত্যি, এই বালি মানুষকে খেয়ে ফেলছে, কিন্তু ও তোমার উপর আক্রমণ করতে পারছে না কারণ তোমার পায়ে মোটা জুতো আছে এবং তোমার সরাসরি বালির সাথে যোগাযোগ হচ্ছে না। অফিসার একথা মানতে অস্বীকার করে এবং তাদের দুজনকে নিচে নামতে বলে, কিন্তু মিচ আর ক্যালি নিচে নামতে সাফ মানা করে দেয় এবং বলে যে তোমাকে সাহায্যের জন্য কাউকে ডাকতেই হবে। তখনই ভুলবশত অফিসারের একটি চাবি নিচে বালিতে পড়ে যায়। তখন সে ক্যালির বারবার নিষেধ করা সত্ত্বেও চাবিটি তোলার চেষ্টা করে। যেই না সে বালি স্পর্শ করে অমনি তার হাত বালিতে আটকে যায়। অবস্থা খারাপ দেখে ক্যালি তাকে সাথে সাথে পেপার স্প্রে ব্যবহার করতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অফিসারের হাত কেটে শরীর থেকে আলাদা হয়ে যায়, যার ফলে সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং ভারসাম্য হারিয়ে বালির উপর পড়ে যায়। এই সুযোগে ক্যালি দ্রুত অফিসারের কাছে থাকা পেপার স্প্রেটি নিজের কাছে নিয়ে নেয়। এরপর দেখতে দেখতে সেই ভয়ঙ্কর বালি অফিসারকে জ্যান্ত খেয়ে ফেলে। এটা দেখে মিচ বুঝতে পারে যে জুতোর কারণে বালি অফিসারের উপর আক্রমণ করতে পারছিল না, তাই মিচও নিজের পায়ে তোয়ালে
তোয়ালে জড়িয়ে সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও ক্যালি এই বুদ্ধিটা একদমই পছন্দ হয়নি এবং সে তাকে আটকাতে চায়। এরপর মিচ যখন গাড়ি থেকে চান্ডার কাছ থেকে তোয়ালে নেওয়ার চেষ্টা করে, তখন হঠাৎ করেই যে রেলিংয়ের উপর সে দাঁড়িয়েছিল সেটি ভেঙে যায় এবং সে সরাসরি বালিতে পড়ে যায়। সে পড়ার সাথে সাথেই বালি থেকে ছোট ছোট সুর বের হয়ে আসে এবং তাকেও খুব নিষ্ঠুরভাবে খেয়ে ফেলে। মিচকে এভাবে মরতে দেখে বাকি সবাই ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু ক্যালি সাহস হারায় না এবং সেখান থেকে বের হওয়ার নতুন পরিকল্পনা করে। সে ওই ভাঙা রেলিংয়ের সাহায্যে গাড়িতে পৌঁছাতে সক্ষম হয়। তবে গাড়িতে পৌঁছেই ক্যালি প্রথমেই চান্ডাকে এক ঘুষি মারে, কারণ সে তার বয়ফ্রেন্ড জোনাকে চুমু খাচ্ছিল এবং ক্যালির রাগ তখনও কমেনি। এরপর জোনা ক্যালিকে সবকিছুর জন্য সরি বলে এবং আবেগপ্রবণ হয়ে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি। এরপর ক্যালি সাহস করে রনির হাত ডিকি থেকে বের করে নেয়, যদিও এতে রনির ভীষণ যন্ত্রণা হচ্ছিল। রক্ত বন্ধ করার জন্য ক্যালি তার হাতে একটি তোয়ালে জড়িয়ে দেয়। এরপর চান্ডাও সেই রেলিংয়ের সাহায্যে ধীরে ধীরে জোনার দিকে এগোতে থাকে এবং বালি স্পর্শ না করেই সেখানে পৌঁছতে সক্ষম হয়। এরপর ক্যালিও সহি সালামাত জোনার কাছে পৌঁছে যায়, কিন্তু যখন রনি সামনে এগোতে যায় তখন ব্যথা আর দুর্বলতার কারণে তার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে সরাসরি বালিতে পড়ে যায়। যদিও সে পড়ার আগেই ক্যালি পুরো বালির উপর পেপার স্প্রে ছিটিয়ে দেয়, যার ফলে শুরুতে রনির কোনো ক্ষতি হয় না, কিন্তু ক্যালি আর চান্ডা তাকে বাঁচানোর বা বের করার আগেই সেই দানবটি স্প্রের প্রভাব কাটিয়ে উঠে রনিকে গিলে ফেলে। এরপর চান্ডা নিজের পায়ে কিছু কাপড় জড়িয়ে পুলিশ অফিসারের গাড়ি পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। তখনই গিলের শরীর থেকে প্রচুর রক্ত বের হতে শুরু করে এবং রক্তের ঘ্রাণে বালির নিচে থাকা সেই সুরগুলো তার উপর ভয়াবহভাবে আক্রমণ করে এবং তাকে খুব নিষ্ঠুরভাবে খেয়ে ফেলে। এই সময় আমরা পরিষ্কার দেখতে পাই যে সেই সুরগুলো এখন আকারে অনেক বড় আর শক্তিশালী হয়ে গেছে। সেগুলো এত বড় হয়ে যায় যে সরাসরি গাড়ির উপর আক্রমণ করে এবং তাদের ধাক্কায় চান্ডা গাড়ির ভেতরেই অজ্ঞান হয়ে যায়। নিজের সামনে একে একে সবাইকে মরতে দেখে ক্যালি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর যখন রাত হয় তখন চান্ডার জ্ঞান ফেরে। সে গাড়িতে রাখা একটি প্লাস্টিকের ওয়াটার পুলে হাওয়া ভরে সেটি বাইরে বালির ওপর বিছিয়ে দেয়, যার সাহায্যে ক্যালি আর জোনা কোনোভাবে গাড়ি পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু তারা গাড়ি স্টার্ট করে বের হওয়ার আগেই সেই বড় দানবটি ক্যালির ওপর খুব বিপজ্জনকভাবে আক্রমণ করতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য ক্যালি দ্রুত গাড়ির ছাদে উঠে পড়ে। সে গাড়ির ফিউল ট্যাঙ্ক বের করে এবং সেই দানবের ওপর পুরো জ্বালানি ঢেলে দেয়। এরপর সে তাতে আগুন ধরিয়ে দেয়। জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড এক বিস্ফোরণ হয় আর তাদের চোখের সামনে সেই ভয়ঙ্কর দানব ছটপট করতে করতে সেখানেই মারা যায়। এরপর পরের দিন সকালে দৃশ্য দেখা যায়, এক লোক তাদের গাড়ির কাছে পৌঁছায় এবং তাদের জাগিয়ে তোলে। তখন তারা দুজন বুঝতে পারে যে সত্যি সত্যিই সেই দানবটি এখন মারা গিয়েছে এবং তারা এখন নিরাপদ। যেহেতু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জোনা ইতিমধ্যেই মারা গিয়েছিল, তাই চান্ডা আর ক্যালি দুজনেই ভারাক্রান্ত মনে তার মৃতদেহ সেখানেই রেখে ওই লোকের সাথে সেখান থেকে চিরতরে চলে যায়। তবে মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে সেই দানবটি এখনও পুরোপুরি মরেনি, বরং সে সমুদ্রের পথ দিয়ে শহরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর এই সাসপেন্সের মধ্য দিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।